এই হচ্ছে সেই তমাল বৃক্ষ, যে বৃক্ষের নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে দীক্ষা মন্ত্র দান করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন এবং ওনার অরিজিনাল ছবি, অর্থাৎ উনি যে এত সুন্দর ছিল সেই অরিজিনাল ছবি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আরজে দ্য ফাইটার, আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আরেকটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আর আজকের গন্তব্যটা হচ্ছে রামকেলি ধাম, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই জায়গা যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে। আমরা আজকে সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাব এবং সেখানকার ডিটেলস পূর্ণাঙ্গ রূপে তোমাদের সামনে উপস্থাপন করব। তো আরজে দ্য ফাইটারের সাথে অবশ্যই থেকো, আর আরজে দ্য ফাইটারের যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এখন বর্তমান অবস্থায় আমি রয়েছি মালদা বাইপাসে, তোমরা বুঝতেই পারছো বাইপাসের ভিউ দেখে। সো রামকেলি যাওয়ার জন্য যে রুটটা আমি নিচ্ছি সেটা হচ্ছে বাইপাস দিয়ে সেই সুস্থানী মোড়, এবং সুস্থানী মোড় থেকে চলে যাবে গৌড়ের দিকে। অনেকেই জানো তোমরা এই রুটটা, এবং যারা জানো না তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি সম্পূর্ণ রুটটা তোমাদের সাথে শেয়ার করছি, অর্থাৎ বাইক নিয়ে যাচ্ছি, আর বাইক নিয়ে সমস্ত রাস্তার ভিউ আমি তোমাদেরকে শেয়ার করব। লেটস গো সেই রামকেলি ধাম, এবং দেখা হচ্ছে সেখানকার সম্পূর্ণ পূর্ণাঙ্গ বর্ণনা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো লেটস গো। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি রামকেলির উদ্দেশ্যে। আর বর্তমান বললাম যে গন্তব্যস্থলটা তোমরা বুঝতেই পারছো, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাইপাস দিয়ে তো এখান থেকে কিন্তু আর মাত্র 18 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে। বাট আমার বাড়ি থেকে প্রায় 37 কিলোমিটার, 37 কিলোমিটার। বাট এখান থেকে জাস্ট 18 কিলোমিটার আমাদের রামকেলির দূরত্ব। তো তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনালের অপরূপ ভিউ, আর সাথে হচ্ছে বাইক রাইড। আর আজকের ওয়েদারটা জাস্ট অসম আছে, এত সুন্দর ওয়েদার কি বলবো। একটু হাওয়া চলছে আর হচ্ছে রৌদ্র একদমই নেই, তার জন্য সত্যি খুব ভালো লাগছে আমার। তো বন্ধুরা, আমাদের মালদার এই যে বাইপাসের ভিউ, অল ওভার ভিউটা জাস্ট অসাধারণ। কারণ এই সাইডটা এত সুন্দর যে মন সত্যি ভরে যায় এই সাইড দিয়ে রাইড করতে গেলে। তো সুপার স্প্লেন্ডার দিয়ে মোটো ব্লগিং, আর মোটো ব্লগিং সেটা আজকে অনেকদিন পরে আসলাম আমি। অনেক সময় এই কয়েকদিন আমি মোটো ব্লগিং সেটাপে আসতেই পারিনি, জানি না কেন, বাট হয়ে ওঠেনি। তো প্রপারলি মোটো ব্লগিং সেটআপ আজকে নিয়েছি। এই কয়েকদিন আমি শুধুমাত্র বাইকে যে সেটআপ করতাম ক্যামেরাটা, সেটা দিয়েই ব্লগিং করেছি। বাট আজকে মোটো ব্লগিং সেটআপে বাইক চালাতে সত্যি খুব ভালো লাগে। আর তার মধ্যে তোমরা দেখতেই পাও এই সুন্দর ভিউ, রাস্তার জাস্ট অপরূপ ভিউ। আর দেখতে পাচ্ছ মালদা জেলা হচ্ছে আমের জন্য বিখ্যাত, অর্থাৎ আম বাগানের জন্য বিখ্যাত। আর সেই আমের বাগান এই সাইডটা টোটালটাই জাস্ট অসাধারণ ভিউ বন্ধুরা। ও কেটিএম ডিউক আমার হচ্ছে সব থেকে ড্রিম বাইক, কি বলবো, কেটিএম ডিউক 250 সামনে দিয়ে চলে গেল একদম উড়ে। জানি না বন্ধুরা কবে সেই কেটিএম ডিউক 250 নিতে পারবো, বাট খুব ইচ্ছে আছে। সো প্লিজ তোমরা আমায় একটু সাপোর্ট করো। 1 ইয়ার অলরেডি হয়ে গেছে, বাট আমি এখনও ঠিকঠাকভাবে দাঁড়াতে পারিনি ইউটিউব চ্যানেলটাকে নিয়ে। সো প্লিজ সাপোর্ট মি। আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। আর আমি সামনে কিছু ট্রিপ করব বাইরে, মালদার বাইরে। সো সেই জন্য তার একটু প্রস্তুতি চলছে। আর এইদিকে হচ্ছে আমাদের যে নদীটা রয়েছে, মহানন্দা নদী, অর্থাৎ মালদা টাউন থেকে যে নদীটা বেরিয়ে গেছে সেই নদীটা। আর এই সাইড হচ্ছে মালদা টাউন, তোমরা বুঝতেই পারছো। তো আমরা এখন মালদা টাউনের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এই সাইডে ভালোভাবে একটু খেয়াল করে দেখতে পাবে, টোটালটাই পুলিশের আন্ডারে রয়েছে রুটটা। স্পিডোমিটার বসানো ছিল এবং সেখানে স্পিড টেস্ট হচ্ছে। সো বি কেয়ারফুল, একদম নাহলে চালান বাড়িতে চলে যাবে। তো এখন রাস্তায় বেরোলে সমস্ত দিকটা খেয়াল করেই কিন্তু চলাফেরা করতে হবে, না হলে বিপদ।
মালদা বাইপাস সবেমাত্র শেষের পথে, সামনে রয়েছে বাইপাস আর হচ্ছে টাউনের ভিতর দিয়ে যে রাস্তা সেটা মিলিত স্থল। তো এখানে তো অবশ্যই চেকিং মেকিং হবেই, এটা একদম কোনো ব্যাপার না, হবেই হবে। পুলিশও আছে, তো বুঝতেই পারছো চেকিং চলছে। সব জায়গাতেই চলছে চেকিং। তো এইবার হচ্ছে আমাদের যে গন্তব্যস্থানী, সেইখান থেকে চলে যাব গৌড় রোডের দিকে, গৌড় রোড বলছি কেন, গৌড়ের দিকে। সুস্থানী মোড়, আর এখান থেকে আমাদের চলে যেতে হবে লেফটে। তো এই হচ্ছে সেই সুস্থানী মোড়। আর এই সাইডের রাস্তাটা সত্যিই বন্ধুরা খুব খারাপ হবে, কারণ বুঝতেই পারছো এদিকে অবস্থাটা কি। তো সামনে একদম ধুলার রাজ্য, কারণ এখানে হচ্ছে যে গিটিগুলো হয়, খোয়া বালি সমস্ত কিছুর এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে থাকে, তার জন্যই প্রচুর ধুলো হয়। আর রাস্তাটাও প্রচুর খারাপ ছিল, বাট এখন দেখছি নতুন রাস্তার কাজ চলছে। তো এটা দেখে ভালো লাগলো যে রাস্তার কাজ চলছে, কারণ আমি যখন একবার এসেছিলাম গৌড়ে, এত থার্ড ক্লাস রাস্তা ছিল বন্ধু, কি বলবো, মানে এত থার্ড ক্লাস রাস্তা ছিল যে বাইক নিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছিল না, আর তার মধ্যে ধুলো। বাট এখন নতুন রাস্তার কাজ চলছে, যার জন্য খুব ভালো লাগছে। প্রচুর খারাপ, কারণ এখানে সমস্ত বর্ডারে যায়, তো গিটি বালি সমস্ত কাঁচামাল দ্রব্য সব বাংলাদেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে থাকে এই রুটে, তার জন্য এই রুটটার এই অবস্থা। এই রাস্তার একটা জিনিস খুব খারাপ লাগছে, যে বড় বড় ইগুলো চলছে, লরিগুলো চলছে, তারা এমনভাবে চলছে রাইট সাইডেও জায়গা দিচ্ছে না, লেফটে অনেকটা ফাঁকা রেখে দিচ্ছে, আর লেফটে তো এইভাবে ঢোকা যাবে না, তোমরা বুঝতেই পারছো। হে বললো। সো বন্ধুরা, আমি অনেকটা আগিয়ে গেছি, রাস্তাটা পিছনেই থেকে গেছে, বাইকটা স্পিডে ছিল তাই বুঝতে পারিনি। তো চলো, আমরা কিন্তু পৌঁছে গেছি সেই রামকেলির রুটে, এই সেই রামকেলির এন্ট্রি গেট, বুঝতে পারছো তোমরা। আমি জানি না গুগল ম্যাপ এখনো ভুলভাল দেখাচ্ছে, ডিস্টেন্সটা অনেকটা দেখাচ্ছে, যদি অনেকটা নয়। তো চলো, তো একটা গ্রামের মধ্যে আমরা প্রবেশ করছি, আর এই গ্রামেই আছে সেই রামকেলি ধাম। দেখো, আমরা মন্দিরের চত্বরে চলে এসেছি, তবুও আমাদেরকে গুগল দেখাচ্ছে আরো 800 মিটার। তো কি বলবো গুগলকে, বলো। এই সেই রামকেলি, এই সেই রামকেলি ধাম, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে রামকেলি ধাম আমি তোমাদেরকে নিয়ে যাব। আজকে একদমই মানুষজন নেই, কারণ এখন কোনো সময় নেই পুজো পার্বণে, তার জন্য এরকম ফাঁকা। আর এটা মেলা হয় একটা নির্দিষ্ট টাইমে, আর সেই মেলায় কিন্তু প্রচুর ভিড় হয়। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই মেলার সময় এসে ভিডিও করার। চলো, আজকে দেখাচ্ছি রামকেলি ধামের পূর্ণাঙ্গ বিবরণ।
সেই মন্দির, যে মন্দিরে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে। তো চলো আমি তোমাদেরকে সেই মন্দিরে গিয়ে দেখাচ্ছি। তো এই সেই মন্দির, আর এইখানে রয়েছে স্বয়ং মহাপ্রভুর শ্রী চৈতন্য দেবের পদচিহ্ন। এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন, আর এটা হচ্ছে বেদি, পদচিহ্নের বেদি, আর এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অরিজিনাল ছবি। দেখুন কি অপরূপ রূপ ছিল তার। আমরা কীর্তনে শুনেছি, গানে শুনেছি অপরূপ রূপ, আজকে সত্যি স্বচক্ষে দেখে সত্যি মুগ্ধকর। এত সুন্দর একজন মানুষের রূপ হতে পারে, কারণ তিনি যে স্বয়ং ভগবান, তাই এত সুন্দর রূপ। তো এই হচ্ছে কদম বৃক্ষ এবং পাশে রয়েছে তমাল বৃক্ষ, যার অনেক ইতিহাস রয়েছে। পুরনো প্রায় 650 বছরের পুরাতন এই গাছ দুটি। আরও ডিটেলসে তোমাদেরকে জানাচ্ছি আমি। এই হচ্ছে সেই তমাল বৃক্ষ, যে বৃক্ষের নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে দীক্ষা মন্ত্র দান করেছিলেন। আর সেই তমাল বৃক্ষ প্রায় 500 থেকে 600 বছর পুরাতন। বুঝতেই পারছো সেই তমাল বৃক্ষটা এখনো সেরকম বিদ্যমান। তো দেখাচ্ছি তোমাদেরকে সেই তমাল বৃক্ষটা। বন্ধুরা, এটা হচ্ছে শ্রী মদন মোহনজির মন্দির, আর এই মন্দিরেই হয় কীর্তনের আসর, গানের আসর। এই যে সেই বেদিটা বুঝতেই পারছো তোমরা, এখানেই বসে কীর্তনের আসর, বাউলের আসর। আর যখন রামকেলি মেলা হয় তখন গান বাজনা অনেক কিছুই হয়ে থাকে। আর এর সম্পূর্ণ বিবরণটা আমি চেষ্টা করব, এর সম্পূর্ণ ইতিহাসটা তোমাদেরকে আপনাদেরকে শোনানোর স্বয়ং শ্রী ঠাকুরজির কাছ থেকে, অর্থাৎ যিনি এই মন্দিরের প্রধান সেবায়েত বা প্রধান পুরোহিত, ওনার মুখ থেকেই আমি চেষ্টা করব এই মন্দিরের ইতিহাস সম্পর্কে, অর্থাৎ রামকেলির ইতিহাস সম্পর্কে জানানোর। যদিও এখন মন্দিরে চলছে গর্ভগৃহে পুজো, ভোগ আরতি হচ্ছে, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করি। তারপরে আমি চেষ্টা করব স্বয়ং এই মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে এই রামকেলির ইতিহাস পূর্ণাঙ্গ রূপে শোনানোর আপনাদের কাছে। তো চলুন আমরা এই মন্দির চত্বরটা একটু ঘুরে আসি।
তো বন্ধুরা, এই হচ্ছে শ্যামকুণ্ড এবং পাশে রয়েছে রাধাকুণ্ড, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রাধার শ্রীমতী রাধারানীর অষ্টসখীর নামে 8টি পুকুর খনন করা হয়েছিল। যতটা আমি জানি, সেই হোসেন শাহর মানে রাজত্বকালে শ্রী রূপ এবং সনাতন গোস্বামী এই দুজনকে একটি বৃন্দাবনের আদলে এই জায়গায় গুপ্ত বৃন্দাবন তৈরি করে দেওয়া হয়েছিল। তো তারই একটা বিবরণ। তো চলুন, আমরা মূল মন্দির খুলে গেছে এবং এখানে বিগ্রহ দর্শন করি। বিগ্রহ দর্শন করার পর এই মন্দিরের ইতিহাস প্রধান পুরোহিতের কাছ থেকে জেনে নেব। বন্ধুরা, আমরা এখানে গুরুদেব পেয়েছি, আর ওনার কাছ থেকে জেনে নেব এই মন্দির সম্পর্কে একটু কথা বলেন। এই জায়গাটির নাম রামকেলি ধাম। এই রামকেলি নামটা সেই ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে 14 বছর বনবাস সময়টিতে এই জায়গায় এসেছিলেন। এখানে রামচন্দ্র সীতার সাথে কেলি বিহার করেছিলেন, তাই এই জায়গাটির নাম রামকেলি সেই ত্রেতা যুগ থেকে। তবে 510 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই জায়গায়, এই রামকেলিতে। যখন প্রভু এই রামকেলিতে এসেছিলেন, তখন এটা রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী এই গৌড়। এই গৌড়ে পূর্বে অনেক রাজরাজারা রাজত্ব করে গেছেন। লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক, পাল রাজারা রাজত্ব করে গেছেন। তারপরে সারা ভারতবর্ষ মুসলিমদের দখলে চলে যায়, সুলতানি যুগ। সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ। ওনার মন্ত্রী পদে ছিলেন রূপ এবং সনাতন, এই নাম নিয়ে যারা পরিচিত হলেন। এনাদের জন্ম হয়েছিল বাংলাদেশের বরিশালের কাছে বাকলা চন্দ্রদ্বীপে, কিন্তু বাল্য অবস্থায় এনাদের কেটেছিল মামার বাড়িতে। মালদার মাধাইপুর মোরগ্রাম এনাদের মামার বাড়ি। সেখানে এনারা টোলে শিক্ষা নিতে শুরু করেন। এত পণ্ডিত, পারদর্শী, জ্ঞানী ব্যক্তি হয়ে উঠেছিলেন যে সেই সময় 7টি ভাষাতে এনারা পাণ্ডিত্য অর্জন করেছেন, অগাধ জ্ঞান। ভবিষ্যৎ কথা পর্যন্ত এনারা বলতে পারতেন। জ্যোতির্বিদ্যা নিয়েও এনারা অধ্যয়ন করতেন। সেই সময় এনাদের এই পারদর্শিতা, যোগ্যতা এই দেখে গৌড়ের রাজা হোসেন শাহ এনাদের মন্ত্রী পদে রেখেছিলেন, বড় উচ্চ পদ, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর পদে। কিন্তু এনাদের সেই ইচ্ছে ছিল না যবনের অধীনে রাজকার্য করা। তাই কি করে হোসেন শাহ এই রাজকার্য থেকে উদ্ধার পাবেন, মুক্তি পাবেন, এই সবসময় একই চিন্তা। হোসেন শাহ বড় ক্রোধী ব্যক্তি, তিনি জোরপূর্বক ধর্মান্তরিত করার প্রচেষ্টাও চালাতেন। এনাদেরও তাই করেছিলেন। হোসেন শাহ একদিন সভাতে এনাদের নাম পরিবর্তন করে শাখর মল্লিক, দাবির খাস এই নাম দেন। মনের মধ্যে বড় ভীতি যে হোসেন শাহ কি তাহলে আমাদের ধর্ম থেকে সরিয়ে দেবেন। রাজকার্যের ফাঁকে গোপনে ওনারা এখানে রাধা মদনমোহন বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। রাজকার্য করতেন 2 ভাই, গোপনে সেবা কার্য। হোসেন শাহ এই সংবাদও জানতে পেরে মধ্যরাত্রি পর্যন্ত কাজের মধ্যেই আটকে রাখতেন, যেন সেবা কার্য না করতে পারেন। তাই মনে বড় ধিক্কার এনাদের, এমন এক ম্লেচ্ছ কাজ আমরা বেছে নিলাম, প্রভুর সেবার সুযোগ মেলে না। তাই কি করে এই রাজকার্য থেকে মুক্তি পাবেন, উদ্ধার পাবেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হলেন। এনারা একাধিকবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে পত্র লিখেছিলেন প্রভুর কৃপা পাওয়ার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন চলেছিলেন 1515 খ্রিস্টাব্দ। হঠাৎ প্রভুর মাঝপথেই মনে পড়ে এই 2 ভাইয়ের কথা।
প্রভুর সাথে লক্ষ লক্ষ ভক্ত সেই সময় বৃন্দাবন যাচ্ছে। হঠাৎ প্রভুর এই পথ পরিবর্তন, ভক্তরা বুঝতে পারছে না প্রভু কোন পথে যাচ্ছেন। এই বৃন্দাবনের তো পথ নয়, তাহলে তিনি হয়তো পথ ভুল করে ফেলেছেন, ভুল পথে যাচ্ছেন। অন্তর্যামী মহাপ্রভু বুঝতে পারছেন সবার মনের কথা। তিনি এসে পৌঁছলেন এই রামকেলিতে। 1515 খ্রিস্টাব্দের 15ই জুন প্রভু এলেন এই রামকেলিতে। প্রতি বছর 15ই জুন এই জায়গাটি বিশাল উৎসব হয়, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই রামকেলিতে, যা রামকেলি মেলা নামে পরিচিত। সারা ভারতবর্ষ কি বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন, বিদেশ থেকে প্রচুর ভক্তরা আসেন এই রামকেলিতে, মহান তীর্থভূমি এই রামকেলিতে। শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে একমাত্র রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে উদ্ধার করার জন্য। মধ্যরাত্রি শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হয়েছিলেন এনারা। প্রভুর চরণে এসে আশ্রিত নিলেন দুই ভাই। প্রভু সেই কেলিকদম্ব তমাল বৃক্ষ যা আজও এই রামকেলিতে রয়েছে, সেই কেলিকদম্ব তমাল বৃক্ষের তলায় প্রভু রূপ এবং সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন, এবং সেই জায়গায় প্রভু এনাদের নামটিও রেখেছিলেন, এই নাম রূপ গোস্বামী সনাতন গোস্বামী। গৌড়ের রাজা হোসেন শাহ এনাদের নাম পরিবর্তন করে শাখর মল্লিক দবিরখাস এই নাম দিয়েছিলেন, কিন্তু জন্মসূত্রে এনাদের নাম সন্তোষ এবং অমর এই নাম পিতামাতার দেয়া নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু 4 দিন এই রামকেলিতে অবস্থান করেছিলেন। আজও এখানে সেই উৎসবটি হয় 4 দিন ধরে, মেলাটা কদিন বেশি থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পরে এনারা রাজকার্য ছেড়ে এই বিগ্রহের সেবা নিয়েই রইলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে এখানে সপার্ষদ অদ্বৈত প্রভু এসেছিলেন, নিত্যানন্দ প্রভু এসেছিলেন, আর এসেছিলেন হরিদাস ঠাকুর। তবে পঞ্চতত্ত্বের মধ্যে 3 বিগ্রহকে এনারা প্রতিষ্ঠা করেছিলেন এখানে। এখানে মাঝে রয়েছে রাধারানী মদনমোহন, এই পাশে বলরাম রেবতী। এই বিগ্রহে কিন্তু 1508 খ্রিস্টাব্দে এনারা প্রতিষ্ঠা করেন হোসেন শাহ রাজকার্যে থেকে। তারপরে প্রভু চলে যাওয়ার পরে আবার 3 বিগ্রহকে অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভুরও বিগ্রহ প্রতিষ্ঠা করে ওনার সেবা শুরু করেছিলেন। তবে প্রভু চলে যাওয়ার পরে এনারা এই সেবা কার্য, হোসেন শাহ এনাদের দীর্ঘদিন অপেক্ষায় রয়েছেন কবে রাজকার্যে ফিরবেন। এনাদের অসুখ বিসুখ হলো নাকি, রাজবদ্যিকেও পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য, হয়তো অসুখ বিসুখ, তা না হলে এরা রাজকার্যে কেন আসে না। কিন্তু সেই বদ্যি এসে দেখেন এনারা ধর্ম নিয়ে ব্যস্ততা, ভক্তি কথা শোনাচ্ছেন ভক্তদের, অসুখের কোনো লক্ষণই আমি দেখছি না। সমস্ত ঘটনা গিয়ে হোসেন শাহকে জানিয়ে দিলেন যে আমি যা দেখে এলাম আপনি স্বচক্ষে তা প্রত্যক্ষ করুন। তারা ধর্ম নিয়েই ব্যস্ত, অসুখের কোনো লক্ষণ নেই। এতে হোসেন শাহর মহাক্রোধ, রাজকার্য বন্ধ করে এরা ধর্ম নিয়ে কি করে, এ বরদাস্ত করা হবে না। সসৈন্য নিয়ে মহাক্রোধে হোসেন শাহ এই জায়গায় উপস্থিত, জোরপূর্বক নিয়ে যাবেন রাজকার্যে। কিন্তু যে ক্রোধ নিয়ে হোসেন শাহ এখানে এলেন, এনাদের দেখা মাত্র অবাক হয়ে গেলেন। যারা রাজমন্ত্রী তাদের পরনে এই বেশ কেন? রাজ পোশাক ছেড়ে দিয়ে একখণ্ড পোশাক পরিধান করেছে, মাথা মুন্ডন করে একেবারে দীনভাবে জীবনযাপন, যা দেখে হোসেন শাহর মন বিচলিত হয়ে উঠল। যাদের এত অর্থ, এত বিষয় সম্পদ, কত রাজবিলাসিতায় যাদের বাস, আজ এখানে এইভাবে ভিখিরির মতো জীবন কেন শুরু করলেন? তৎক্ষণাৎ হোসেন শাহ এনাদের অর্থ বৃদ্ধির ঘোষণা করেন যে রাজকোষ থেকে তোমাদের যে অর্থ দেয়া হয় সেই অর্থের দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে, তোমরা রাজকার্যে ফিরে চলো। 2 ভাই করজোড়ে হোসেন শাহর কাছে মিনতি করেছিলেন এই অর্থ বৃদ্ধি, রাজলালসা এইসবের আর প্রয়োজন তাদের নেই, তবে রাজকার্য থেকে মুক্তির জন্য অনুরোধ করেন। হোসেন শাহ ভাবেন রাজকার্য থেকে মুক্তি, তাহলে এরা রাজকার্য করতে চাইছে না, কি করবে এরা, মনের ইচ্ছাটা কি? এনারা বৃন্দাবনের প্রসঙ্গ নিয়ে এসেছিলেন, এখান থেকে বৃন্দাবন চলে যেতে চান। হোসেন শাহ সেই ইচ্ছা পূরণেরও চেষ্টা করলেন। এই রামকেলিতে তিনি নব বৃন্দাবন সাজিয়ে দেবেন, তাই এই মন্দিরের চতুর্দিকে 8 সখীর 8টি কুণ্ড খনন করালেন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, চিত্রাকুণ্ড, ললিতাকুণ্ড, বৃষভাকুণ্ড, সুদেবী, ইন্দুলেখা, চিত্রলেখা, এছাড়াও রূপসাগর, সনাতন সাগর, এত কিছু
হোসেন শাহ এই জায়গায় তৈরি করতে শুরু করলেন। রূপ গোস্বামী দেখেন আমাদের জন্য বৃন্দাবন এই রামকেলিতে, তাহলে হয়তো কোনোদিন আমরা এই রাজকাজে ছেড়ে বেরোতে পারবো না, তাই অতি সত্বর আমাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। সনাতন গোস্বামীর সাথে এই পরামর্শ নিয়ে বসেন, কিন্তু সনাতন গোস্বামীর মদনমোহন বড় প্রাণ, তিনি মদনমোহনকে ছেড়ে কোথাও যেতে চাইলেন না। রূপ গোস্বামী একাকী মধ্যরাত্রিতে এই রামকেলি ছেড়ে চলে যাচ্ছেন। সারা জীবনের সমস্ত উপার্জিত অর্থ প্রজাদের মধ্যে, আত্মীয় স্বজন সবার মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। মধ্যরাত্রিতে তিনি বেরিয়ে যাচ্ছেন, দেখেন ঝুলির মধ্যে 10,000 স্বর্ণ মুদ্রা রয়ে গেছে। এতগুলো অর্থ, যে অর্থ পিছু ছাড়ছে না, এই অর্থ কাকে দেবেন মধ্যরাত্রে? এক ব্যবসায়িককে তিনি সেই মধ্যরাত্রে অর্থগুলো তুলে দিয়ে বলে গেলেন, বৈষ্ণব সেবাতে ব্যয় করো। সেই নিশুতি রাত্রে যখন গৌড় দেশে সবাই ঘুমিয়ে পড়েছে, রূপ গোস্বামী একাকী বেরিয়ে পড়লেন। দীর্ঘ দিন পদব্রজে ছুটতে ছুটতে তিনি পৌঁছেছিলেন প্রয়াগ ধামে। সেখানে আবার শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে রূপ গোস্বামীর সাক্ষাৎ। দীর্ঘ দিন পরে প্রভুকে পেয়ে বড় আনন্দ উল্লাসের মধ্যে রূপ গোস্বামী, প্রভু শিক্ষা জগতের সব কিছু রূপ গোস্বামীকে সেখানে দিয়েছিলেন। তবে এই আনন্দের মাঝে এক দুঃসংবাদ পত্র এখান থেকে গিয়ে পৌঁছল সেই প্রয়াগ ধামে। যে পত্র পেয়েই কিন্তু রূপ গোস্বামী একেবারে ভেঙে পড়লেন। পত্রে লেখা সনাতন গোস্বামী কারাগারে বন্দী। হোসেন শাহ পরের দিন প্রত্যুষে এসে দেখেন এক ভাই পালিয়ে গেছে এখান থেকে। তাই মহাক্রোধ হোসেন শাহ, যে গৌড় যখন ধ্বংসেরই পথে, সনাতন গোস্বামীকে শেকল বন্দি করে বেঁধে নিয়ে গিয়েছে কারাগারের একেবারে গভীরতম স্থানে। শেকল বন্দি করে সনাতন গোস্বামী বাধা। দীর্ঘ 17 মাস 19 দিন কারাগারের বন্দিশালায় একই স্থানে পশুর মতো সারা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত জরা ব্যাধিতে ভুগছিলেন সনাতন গোস্বামী। তবুও মুখে সারাক্ষণ কৃষ্ণ নাম, হরিনামের ভজনা করা, বৃন্দাবনের চিন্তা। ওই রক্ষীর কাছে মাঝে মাঝে আবদার নিয়ে বসতেন একটু গঙ্গা স্নানের জন্য। হোসেন শাহর কড়া নির্দেশ, প্রত্যহ সীমিত আহার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে কষ্টের মধ্যে। যে রক্ষী পর্যন্ত অঝরে কাঁদতেন। হোসেন শাহ যুদ্ধক্ষেত্রে কলিঙ্গে বেরিয়ে গেলেন এক সময়। ওনার অনুপস্থিতিতে রক্ষী সনাতন গোস্বামীকে নিয়ে গিয়েছিলেন গঙ্গার ঘাটে। সারা শরীরের মধ্যে ব্যাধিগ্রস্ত সনাতন গোস্বামী গঙ্গার দিকে চেয়ে তিনি এই চিন্তাই শুরু করলেন যে এরা তো আবার নিয়ে যাবে সেই বন্দিশালায়, তার চেয়ে এই গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেওয়াটাই শ্রেয়। এ কথা কোন ক্রমে সেই রক্ষী জানতে পেরে যান। তাই সনাতন গোস্বামীকে অনুরোধ করেন যে হোসেন শাহর অজান্তে তিনি নিয়ে এসেছেন এই গঙ্গার ঘাটে। কোন ক্রমে সেই ক্রোধী হোসেন শাহ জানতে পারলে আমারও প্রাণদণ্ড দেবে। এই কথোপকথনের মাঝে সেই ব্যবসায়িক দোকানদার, যার কাছে 10,000 স্বর্ণ মুদ্রা রেখে গেছিলেন রূপ গোস্বামী, ওনাকে পত্রে জানান যদি সেই অর্থগুলো তিনি ব্যয় না করে থাকেন, কারাগারের প্রধান রক্ষী এই গৌড় দেশে সবাই হাবু বলে চিনত ডাকত, গোপনে যদি কিছু অর্থ ওনার হাতে দিয়ে সনাতন গোস্বামীর মুক্তির ব্যবস্থা করা যায়। তাই সেই ব্যবসায়িক 10,000 স্বর্ণ মুদ্রার কিছু অর্থ নিয়ে গিয়ে রক্ষীর হাতে তুলে দিয়েছিলেন সনাতন গোস্বামীর মুক্তির জন্য। এত অর্থ, যে অর্থের প্রলোভনে কারারক্ষী সনাতন গোস্বামীর মুক্তির ব্যবস্থা নিয়েছে। গঙ্গার ঘাট থেকে মাঝিকে দিয়ে পার করে সনাতন গোস্বামীর মুক্তি করেছিলেন। বিশাল ইতিহাস রয়েছে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে এই রামকেলিতে। সারা পৃথিবী ব্যাপী বৈষ্ণব ভক্তরা ছুটে আসেন এই রামকেলিতে, যে যারা বৈষ্ণব জগতের একেবারে চূড়ামণি, যারা শীর্ষে, এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং জীব গোস্বামী, ওনাদেরই ভ্রাতুষ্পুত্র, তাদের শ্রীক্ষেত্র এই রামকেলি ধাম। যেই অবস্থাতেই পড়ে থাকুক, শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক ভূমি এই রামকেলি। তাই বৈষ্ণবদের কাছে মহান তীর্থভূমি। সব ভক্তদের আমি অনুরোধ করব যে এই ধামে এসে ওনাদের সেবিত বিগ্রহ দর্শন করে যান। হরি বল, হরে কৃষ্ণ।
বন্ধুরা, এই ছিল আমাদের রামকেলি ধাম। আর তোমরা শুনতেই পেলে স্বয়ং প্রধান পুরোহিত তিনি তার মুখেই সমস্তটা শুনলেন, আমি আর বিশেষ কিছু বলছি না। তো অবশ্যই আপনারা আসুন এই রামকেলি ধামে আর একটু সাহায্য করুন যাতে আমাদের এই রামকেলি ধামটা আরও খুব ভালোভাবে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং প্রশাসনিক সাহায্যও যেন হয়, প্রশাসনও যেন এই দিকটা দেখে যাতে আমাদের এই রামকেলি ধামটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। আর যে সমস্ত ঘাটগুলো রয়েছে, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সংস্কার হয়, সেদিকটাও আমি বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।